আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গতকাল আমরা ষষ্ঠ শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারে আমাদের সিলেবাসের বার্ষিক পরীক্ষায় যে 10 নম্বর আইটেম পড়েছিলাম তার যে অবশিষ্টাংশ আজকে আমরা আলোচনা করব। গতকাল আমরা আলোচনা করেছিলাম দ্য রুলস অফ ক্যাপিটালাইজেশন, অর্থাৎ বড় হাতের অক্ষর কোথায় কোথায় ব্যবহৃত হবে, কীভাবে ব্যবহৃত হবে, কী নিয়মে ব্যবহৃত হবে, এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম গতকাল। আজকে তারই ধারাবাহিকতায় তার সাথে একটি রয়েছে রুলস অফ পাংচুয়েশন। রুলস অফ পাংচুয়েশন তোমরা জানো, বাংলায় বলা হয় বিরাম চিহ্ন, জ্যোতি চিহ্ন, ছেদ চিহ্ন। সেই জ্যোতি, ছেদ, বিরাম চিহ্ন যেটি বলি না কেন, আমাদের ইংরেজিতে আমরা বলি সেটাকে পাংচুয়েশন। PUNCTUATIO, পাংচুয়েশন। সেই পাংচুয়েশন নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটা হচ্ছে তোমাদের সিলেবাসের সেই 10 নম্বর আইটেমে, বার্ষিক পরীক্ষায় সেই 10 নম্বর আইটেমে আছে এবং অত্যন্ত মজার এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস। তোমরা খুব মনোযোগ সহকারে শোনো। তাহলে আমরা শুরুতে আসি যে পাংচুয়েশনটা কী। হোয়াট ইজ পাংচুয়েশন? Punctuation is the art of dividing sentences. Punctuation is the art of dividing sentences by using some points and stops to make the meaning clear. আমি আবার বলছি, punctuation is the art of dividing sentences by using some points and stops to মেক দ্য মিনিং ক্লিয়ার। অর্থাৎ ভাষাতে মনের ভাব স্পষ্টভাবে বোঝানোর জন্য অথবা ব্যক্ত করার জন্য। আমি আবার বলছি, ভাষার মধ্যে মনের ভাবটা, আমাদের মনের ভাব সম্পূর্ণরূপে অথবা স্পষ্টভাবে শুদ্ধরূপে ব্যক্ত করার জন্য সেন্টেন্সের মধ্যে বা শেষে বিশেষ কিছু কিছু চিহ্ন ব্যবহার করা হয়। ওই চিহ্নসমূহকে আমরা বলে থাকি পাংচুয়েশন মার্কস। ওই চিহ্নগুলি হচ্ছে পাংচুয়েশন মার্কস। তোমরা যখন লিখো, তোমরা যখন পড়ো, তোমরা দেখতে পাও আমাদের লেখার ভিতরে, পড়ার মধ্যে অনেক পাংচুয়েশন মার্কস রয়েছে। আমরা সেগুলো, সেই পরিচিত বিষয়গুলোই আমরা আজকে আলোচনা করব। তাহলে কী বললাম? অর্থাৎ সেন্টেন্সের ভিতরে যে কতগুলো চিহ্ন থাকে, ওই সেন্টেন্সটিকে শুদ্ধভাবে অথবা সম্পূর্ণরূপে মনোভাব প্রকাশ করার জন্য সেগুলি হচ্ছে পাংচুয়েশন বা বিরাম চিহ্ন। তাহলে আমরা পাংচুয়েশন ছিলাম। পাংচুয়েশনের ভিতরে কী কী থাকে তোমরা একটু ফলো করো। পাংচুয়েশন মার্কস কী কী আছে আমাদের বইয়ের ভিতরে, আমাদের সিলেবাসের ভিতরে, তোমরা একটু ফলো করে বুঝতে পারবে। দেখো, পাংচুয়েশন মার্কস কী কী আমরা পাই। ফুল স্টপ। কীরকম চেহারাটা? ফুল স্টপের চিহ্নটা হচ্ছে একটা ফোঁটা, অর্থাৎ সেন্টেন্সটা অর্থ, সেন্টেন্সের মিনিংটা কী হয়ে যাবে, শেষ হয়ে যাবে। ওখানে গেলে আর কোনো, এটার কোনো আর মানে থামতে হবে, স্টপ করতে হবে। এই জন্য নাম হচ্ছে ফুল স্টপ, মানে সম্পূর্ণরূপে থেমে যাওয়া, পুরোপুরি থেমে যাওয়া, ফুল স্টপ। এই চিহ্নটা একটা ফোঁটা। কমা, কমা হচ্ছে তোমরা জানো, কমার ব্যবহার সবচেয়ে বেশি আমাদের লেখার মধ্যে, পড়ার মধ্যে অসংখ্য কমা আমরা দেখতে পাই। এই যে কমার চিহ্নটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে কোলন। এই যে কোলন, দুইটা বিন্দু, বাংলায় বিসর্গের মতো, এটা হচ্ছে বলা হয় কোলন বলি আমরা, বা কোলন ড্যাশ, কোলন বলি আমরা। তারপর হচ্ছে সেমিকোলন। সেমিকোলনটা হচ্ছে একটা কমা, কমার মতো, কমার উপরে আবার একটা ফোঁটা বা একটা ডট আছে, এটা হচ্ছে আমাদের সেমিকোলন। এরপরে কোশ্চেন মার্ক, তোমরা সবাইটা পরিচিত, প্রশ্নবোধক চিহ্ন বাংলায় বলা হয়। কোশ্চেন মার্ক অথবা নোট অফ কোশ্চেন, নোট অফ কোশ্চেন অথবা কোশ্চেন মার্ক, এই চিহ্নটা এক্সক্লামেশন মার্ক বা সাইন অফ এক্সক্লামেশন অথবা নোট অফ এক্সক্লামেশন, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন বা বিশ্ববোধক চিহ্ন। এরপর আছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে কমার মধ্যে কিন্তু নিচে না, খেয়াল করে দেবো, এটা হচ্ছে উপরের দিকে। অর্থাৎ কারো নামের সাথে বা কোনো ওয়ার্ডের সাথে একটা অ্যাপোস্ট্রফি দেওয়া হয়। অ্যাপোস্ট্রফি এস বেশিরভাগ ক্ষেত্রে যোগ করা হয়,
অ্যাপোস্ট্রফি এস মানে হচ্ছে কারো অধিকার, কারো মালিকানা বুঝাইতে এটা ব্যবহার করা হয়। তারপর হাইফেন, হাইফেন ছোট্ট একটা গ্যাপের মতো, ড্যাশ না কিন্তু ড্যাশ একটু বড়, আর হাইফেনটা হচ্ছে ছোট। হাইফেনটা সাধারণত একই জাতীয় ওয়ার্ডের মাঝখানে, দুটো ওয়ার্ডের মাঝখানে ব্যবহৃত হয় হাইফেন। আর ড্যাশ এটা হচ্ছে অনেক বড় হবে। ড্যাশ হচ্ছে একটা কোনো একটা কিছু বলার পরে কিছু প্রকাশ করতে একটা গ্যাপ বা একটা বিরতি প্রকাশ করে একটা লম্বা একটা গ্যাপ দিয়ে সেটা হলো ড্যাশ। তারপর হচ্ছে লাস্টে আমরা এখানে দেখতে পাচ্ছি হচ্ছে কোটেশন মার্ক। কোটেশন মার্ক হচ্ছে উদ্ধরণ চিহ্ন। এই যে উদ্ধরণ চিহ্ন আমরা কোটেশন মার্ক দুইভাবে দিই, একটা সিঙ্গেল দিই, একটা এখানে একটা উল্টো একটা ভাব এরকম, অথবা আমরা ডাবল কোটেশন মার্ক আমরা দেখতে পাই। এই যে এখানে ডাবল কোটেশন মার্ক, অর্থাৎ দুইটা করে। তাহলে আমরা পাঞ্চুয়েশন মার্কসগুলোর সাথে পরিচিত হলাম। কী কী পাঞ্চুয়েশন মার্কসগুলো হচ্ছে ফুল স্টপ, কমা, কোলন, সেমিকোলন, কোশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি, হাইফেন, ড্যাশ, কোটেশন মার্ক। এগুলো হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন মার্কস। এখন আমরা একটা একটা করে আলোচনা করব যে কোনটা কোথায় ব্যবহার করতে হয় এবং কীভাবে ব্যবহার করতে হয়, আমরা এগুলো আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা প্রথমে ফুল স্টপ নিয়ে আলোচনা করি। ফুল স্টপ, ফুল স্টপ হচ্ছে পুরোপুরি থেমে যাওয়া, অর্থাৎ একটা বাক্য বা একটা কথা বলার পরে যেখানে তোমার আর কোনো বলার আকাঙ্ক্ষা নেই, বলার কোনো আর প্রয়োজন নেই, সম্পূর্ণ মনোভাব প্রকাশ পেয়েছে, এখানে গিয়ে তোমাকে থামতে হবে, অর্থাৎ পুরোপুরি থামতে হবে, সেখানে আমরা ইউজ করবো ফুল স্টপ। ফুল স্টপ কখন ইউজ করতে হয়? সাধারণত ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যতীত, আমি আবার বলি, ইন্টারোগেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স ব্যতীত অন্যান্য যত বাক্য আছে, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এই ধরনের সেন্টেন্সে মনের বাক্য শেষ করার পরে শেষে ফুল স্টপ ইউজ করতে হয়। শেষে ফুল স্টপ ইউজ করতে হয়। কী বললাম? অর্থাৎ ইন্টারোগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স বাদ দিয়ে বাকি অন্যান্য যত সেন্টেন্স থাকবে সেগুলোর ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ফুল স্টপ ইউজ করে থাকি। যেমন একটা উদাহরণ করো, I knocked at the door. এখানে শেষ, আমি দরজা নক করলাম, I knocked at the door. But আবার যদি পরে আরো লিখি, but there was no reply. কিন্তু কোনো রিপ্লাই নাই। এখানে ফুল স্টপ, I knocked এখানে ফুল স্টপ। এই একটা বাক্য এখানে মনোভাব শেষ হয়েছে, ফুল স্টপ ইউজ করো, বাট দেয়ার ওয়াজ নো রিপ্লাই, এখানে আবার শেষ হলো, এখানে আবার ফুল স্টপ ইউজ করলো, আই নট এগেন, আই নট এগেন, আমি আবার কী করলো, নট করো। এই যে এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স এগুলো মনের ভাব বা আমাদের বক্তব্য শেষ হওয়ার পর আমরা ফুল স্টপ ইউজ করি। আর কোথাও আমরা ইউজ করি ফুল স্টপ। ফুল স্টপ ইউজ করে হচ্ছে কোনো ওয়ার্ড সংক্ষিপ্ত করে লেখা, কোনো ওয়ার্ড সংক্ষিপ্ত করে দেখানোর জন্য, কোনো ওয়ার্ড সংক্ষিপ্ত করে লেখার জন্য আমরা ইউজ করি। যেমন খেয়াল করো, অ্যাসিস্ট্যান্ট, এখানে আমরা সংক্ষিপ্তভাবে আমরা লিখতে পারি এই অ্যাসিস্ট। এবার আবার আমরা লিখি অ্যান্সার বা আনসার, আনসার প্লট, এটা সংক্ষিপ্তভাবে আমরা লিখি ANS, এই ফুল স্টপ। জানুয়ারি মাস পুরোটা অনেকটা আবার সংক্ষিপ্ত লেখে আমরা লিখি কোনো জায়গায়, খেয়াল করো, এইভাবে লিখে দেব JAN, ফুল স্টপ। এরকম কোনো একটা বড় ওয়ার্ড সংক্ষেপ করার জন্য আমরা অর্ধেক লিখে বা এর আংশিক লিখে ফুল স্টপ ইউজ করতে পারি। আর কোথায় ইউজ হয়? ইমেল, তোমরা দেখেছো ইমেল নাম্বার, ইন্টারনেট নাম্বার, সেই ইমেল ইন্টারনেট নাম্বারের ভিতরে এই ফুল স্টপ ইউজ করা হয়। সেইখানে এই ফুল স্টপের আমরা বলি ডট, সেখানে আমরা ফুল স্টপ বলি না, আমরা বলি ডট। যেমন একটা ইমেল নাম্বার যদি আমরা ফলো করি যে STTP, এখন হচ্ছে
সুপার ডট কম, এরকম। এই যে এখানে ডট ইউজ করা হয়েছে, ডট কম, এখানে কিন্তু আমাদের কী করা হলো, ফুল স্টপ ইউজ করা হয়েছে। আর কোথায় কোথায় ইউজ করতে পারে ফুল স্টপ? নামের, কারো নামের, কোনো ব্যক্তির নামের সংক্ষেপ করার জন্য তার আমরা ফুল স্টপ ইউজ করে থাকি। যেমন মিস্টার এমআর, মিস্টার ডক্টর। মোহাম্মদ পুরাণ আমরা অনেকে এইভাবে আমরা মোহাম্মদ লিখে ফুল স্টপ ইউজ করি, এমনি লিখে ফুল স্টপ ইউজ করি। এভাবে নামের আবার মনে করে এরকম হতে পারে যে এস এম, এখানে ফুল স্টপ ইউজ করি, এস এম পুরো নাম মুশাররফ হোসেন। এই যে এস এম, এ আর এম, গোলাম মুর্শিদ। এইসব জায়গায় আমরা ফুল স্টপ ইউজ করতে পারি। অর্থাৎ কোনো নামের একটা বড় অংশকে সংক্ষেপ করার জন্য আমরা ফুল স্টপ ইউজ করি। তাহলে আমরা ফুল স্টপ কোথায় কোথায় ইউজ করতে হয় তোমরা জানতে পারলে, তোমরা বুঝলে আমাদের ফুল স্টপ সম্পর্কে আর আশা করি কোনো প্রবলেম থাকার কথা না। এবার আসো আমরা আলোচনা করব কমা। কমা একটি বহুল প্রচলিত এবং অতি পরিচিত তোমাদের একটি শব্দ বা একটি পাঞ্চুয়েশন মার্কস হচ্ছে কমা। আমরা যখন পড়তে যাই কোনো লেখা, আমরা যখন লিখতে যাই তখন অসংখ্য কমা আমরা দেখতে পাই, এবং এই কমার যথাযথ ব্যবহারের কারণে এর অর্থ চেঞ্জ হয়ে যায়, এর পূর্ণতা পায়, অথবা বাক্যটা শুদ্ধ হয়, অথবা কোনো কোনো জায়গায় আমাদের অসতর্কতার কারণে বা ব্যবহার করার নিয়ম না জানার কারণে সেন্টেন্সটা সব পুরোপুরি অর্থ চেঞ্জ হয়ে যায়। তাহলে কমার সাথে তোমরা বেশ পরিচিত, সেই এখন আমরা করবো কমার ব্যবহার। হচ্ছে কমা, এই একটা এরকম ভাবে দেওয়া থাকে, হচ্ছে কমা। কমার প্রথম যে ব্যবহারটা, কমার অনেকগুলো ব্যবহার আমরা দেখতে পাবো বিভিন্ন জায়গায়। কমার সে ব্যবহারটা হচ্ছে যে তালিকাবদ্ধ শব্দসমূহের প্রত্যেকটির পর কমা বসে। আমি আবার বলি, তালিকাবদ্ধ কতগুলো শব্দ থাকলে সেই শব্দসমূহের প্রত্যেকটা শব্দের পর কমা বসে, কিন্তু যেখানে অ্যান্ড আছে শেষে, অ্যান্ড, AND, অ্যান্ড, সেই অ্যান্ডের পূর্বের ওয়ার্ডটিতে আর কমা লাগবে না। অ্যান্ডের পূর্বের ওয়ার্ডটিতে আর কোনো কমা লাগবে না, কিন্তু এর আগে যতগুলো ওয়ার্ড থাকবে সেগুলোর প্রত্যেকটির ভিতরে তোমাকে কী করতে হবে, কমা ইউজ করতে হবে। যেমন এ বাস্কেট of red, pink and white roses. A bouquet of red, pink and white roses. অর্থাৎ এক গোছা যে গোলাপ ফুল আছে সেখানে কী আছে, লাল আছে, পিঙ্ক আছে এবং হোয়াইট রোজ আছে, এরকম। এরপর হচ্ছে টি, কফি, মিল্ক। এই যে এখানে এন দিয়ে এলাম, এন হট চকোলেট। এই যে এখানে খেয়াল করো স্টুডেন্টরা, শিক্ষার্থীরা, এই যে টি, কফি, মিল্ক অ্যান্ড হট চকোলেট, এই যে তালিকাবদ্ধ কতগুলো শব্দ, এই শব্দগুলোর পর প্রত্যেকটি শব্দের পর কী হয়েছে, কমা ব্যবহৃত হয়েছে। কিন্তু যেখানে আমরা অ্যান্ড ইউজ করেছি, অ্যান্ডের আগে এবং পরে যে দুটো শব্দ আছে তার মধ্যে কোনো কমা ব্যবহৃত হয়নি। তাহলে আমরা বুঝতাম যে কতগুলো তালিকাবদ্ধ শব্দসমূহের প্রত্যেকটি পর কমা বসে, এবং অ্যান্ডের পূর্বে আর কোনো কী হবে না, কমা হবে। তারপরে ব্যবহার হচ্ছে ফ্রেজ অ্যান্ড ক্লজ। এগুলোকে আলাদা আলাদা করে দেখানোর জন্য, আলাদা আলাদা করে বোঝানোর জন্য কী করতে হবে, কমা ব্যবহার করতে হবে। ক্লোজ, আমরা সেন্টেন্সের ক্লোজ সম্পর্কে যখন করবো, তোমরা ক্লোজের চ্যাপ্টারে দিব, অনেক ক্লোজ আছে, ক্লোজ, নাউন ক্লোজ,
হ্যাঁ, এগুলো সেই ক্লোজ এবং ফ্রেজ, এই ক্লোজ এবং ফ্রেজগুলোকে আলাদা আলাদাভাবে বোঝানোর জন্য কী করতে হয়, কমা ব্যবহার করতে হয়। কমা ব্যবহার করতে, যেমন if you want to do well in the examination, if you want to do well in the exam, you must avoid bad company, comma, concentrate on your study, then you will do make it good result. খেয়াল করো এখানে তোমার ব্যবহারটা, if you want to do well in the examination, তুমি যদি পরীক্ষা ভালো করতে চাও, you must avoid bad company, এখানে আমরা কমা ইউজ করলাম। একটু থামলাম, এই একটা ক্লোজ, আবার পরে আরেকটা ক্লোজ যুক্ত হয়েছে, তোমাকে কী করতে হবে, খারাপ সম্পর্কে করতে হবে। কনসেন্ট্রেট অন স্টাডি, তোমার স্টাডিতে মনোযোগ দাও বা মনোনিবেশ করো। এই একটা ক্লোজ পরে লাস্ট ক্লোজ হচ্ছে দেন উইল মেক ইট গুড রেজাল্ট, তখন তারপর তুমি কী করতে পারবে, একটা ভালো রেজাল্ট করতে পারবে। এ হচ্ছে আমাদের কমার ব্যবহার, অর্থাৎ ফ্রেজ অ্যান্ড ক্লোজ এগুলোকে আলাদা করার জন্য আমরা কমা ইউজ করতে হয়। যেমন আরেকটা উদাহরণ দিলে ক্লিয়ার বুঝতে পারবা, অ্যাজ ইট হ্যাপেন্স, however, একটা ফ্রেজ, however, as it happens, however, I never saw her again. যদি এরকম হয়, as it happens, যদি এরকম ঘটে, যাই হোক না কেন, যদি এরকম ঘটে, I never saw her again, আমি তাকে আর দেখতে না পাই, এরকম। এই যে এখানে কমার ব্যবহার, অর্থাৎ একটা ফ্রেজকে আলাদা করে, সেন্টেন্স থেকে আলাদা করে বোঝানোর জন্য কমা ব্যবহৃত হয়েছে। ট্যাগ কোশ্চেন তোমরা 9-10 গেলে পড়তে পারবে, জানবে ট্যাগ কোশ্চেন সম্পর্কে পরিচিত হবে। ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে ট্যাগ যে কোশ্চেন, এটাকে মূল সেন্টেন্স থেকে আলাদা করার জন্য আমাদের সেখানে কমা ইউজ করতে হবে। যেমন it is quite expensive, এই যে এখানে it is quite expensive, এটা একটা কোশ্চেন করলাম আমরা এখানে, is not, is it, it is quite, is not it, is, isn't, এই কোশ্চেন হচ্ছে একটা কোশ্চেন। এই যে এখানে কমা ইউজ করা হয়েছে, এই ট্যাগ কোশ্চেনকে আলাদা করা, যদি কমা দেওয়া না হয় তাহলে সেন্টেন্সটা হবে না। আবার আমরা ট্যাগ কোশ্চেন ছাড়াও হতে পারে, you live in the USA, রাইট, প্রশ্ন করার জন্য হতে পারে you live in the USA, রাইট, তুমি কি ইউএসএ থাকো, ঠিক কি না। এই যে রাইট ইউজ করার কমা ইউজ করা হয়েছে, ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রেও কমা ইউজ করা হয়। তারপরে দেখো কেস ইন অ্যাপোজিশন, অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তু বা স্থান সম্পর্কে যদি অতিরিক্ত তথ্য দিতে হয়, তখন সেখানে বলা হয় কেস ইন অ্যাপোজিশন। কোনো ব্যক্তি, স্থান বা কোনো বস্তু সম্পর্কে অতিরিক্ত তথ্য প্রদান করতে গেলে সেখানে কী করতে হবে, এই কেস ইন অ্যাপোজিশন এবং অ্যাডজেক্টিভ ক্লোজ এখানেও আমাদের কমা ইউজ করতে হবে। খেয়াল করো, মিস্টার হাসান, কমা, আওয়ার ইংলিশ টিচার,
is very popular to the students. হ্যালো, এই যে মিস্টার হাসান আওয়ার ইংলিশ টিচার, এই মিস্টার হাসান সম্পর্কে কী করা হয়েছে, একটা অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে আওয়ার ইংলিশ টিচার। মিস্টার হাসানকে আমাদের ইংলিশ শিক্ষক, এই জন্য এটা বলা হয় অ্যাপ্লিকেশন, কেস ইন অ্যাপ্লিকেশন। এরপর তার সম্পর্কে একটা তথ্য দেওয়া হয়েছে, এই যেখানে কমা ইউজ করা হয়েছে। কক্সবাজার কমা দিলাম, এই সম্পর্কে আর তথ্য দিই, সেটা হচ্ছে স্মল টাউন, কমা দিয়ে হ্যাজ এ longest, has the longest sea beach, longest natural sea beach in the world. খেয়াল করো, এই একটা স্থান কক্সবাজারের সম্পর্কটা অতিরিক্ত তথ্য দেওয়া হচ্ছে, এই স্মল টাউন। এইটা হচ্ছে কেস ইন অ্যাপ্লিকেশন। এরকম কেস ইন অ্যাপ্লিকেশন এবং অ্যাডজেক্টিভ ফ্রেজের ক্ষেত্রে আমাদের কী হবে, কমা ব্যবহার করতে হবে। তারপরে আসো, কতগুলো ফ্রেজ আছে। দেয়ারফর, দেয়ারফর মানে হচ্ছে অতএব। তারপর হচ্ছে অন দি হোল, মোটের উপর। সাসেস যেমন, বাই দ্য ওয়ে, যাই হোক। ইন ফাইন উপসংহারে। এই ধরনের ফ্রেজ লিখতে গেলেও আমাদেরকে কমা ইউজ করতে হবে। এই ধরনের ফ্রেজ লিখতে গেলেও কমা ব্যবহার করতে হবে। যেমন in fine, they left the place, মানে শেষ পর্যন্ত উপসংহারে কী করলো, তারা জায়গাটি ছেড়ে চলে গেল, এরকম। এরপর আমরা যে ইতে পড়েছি, অ্যাপ্লিকেশন পড়েছি, তোমরা জানো আই দেয়ার ফোর প্রে, তোমরা অ্যাপ্লিকেশন করে থাকো আই দেয়ার ফোর, এই যে আই এখানে কমা হবে, দেয়ারফর একটু কমা হবে। তার মানে এই কমা থাকলে, এই যে ফ্রেজগুলো থাকলে, অন দি হোল, সাস এস, দেয়ারফর, এগুলোর আগে পরে কী হবে, কমা হবে। আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ, দ্যাট, এরকম চলতে থাকবে সেন্টেন্সটা। এই যেখানে দেয়ারফর করে কী হলো, কমা বসে। তাহলে আমরা অনেকগুলো কমার ব্যবহার পাইলাম। এবার আসো, আরও আছে, যেমন ভোকেটিভ কেস। ভোকেটিভ কেস হচ্ছে কি, খুব সম্বোধন করা হয়, কাউকে যদি সম্বোধন করা হয় তখন কী হবে, কমা হবে। যেমন সম্বোধন করা হলো জামাল, জামাল এ কমা, ওপেন দ্য উইন্ডো। এই যে এখানে কমা ইউজ হচ্ছে ভোকেটিভ কেস। তারপরে ডেট, কোনো ডেট লিখতে গেলে সাধারণত লেটারেতে ডেট লিখতে গেলে আমাদের তারিখ ইউজ করতে হয়। যেমন খেয়াল করো, বাইশ আগস্ট 2019, এই যে এরকম লেটারের উপর দিয়ে যখন আমরা ডেট লিখতে যাই তখন কমা ইউজ করি। এরপরে চিঠির শেষে খেয়াল করবো, আমরা লেটারের শেষেও যখন আমরা লিখি বিদায় জানি, বিদায় সম্ভাষণ, তখন ইউজ ফেথফুলি, ইউজ ফেথফুলি, ইউজ সিনসিয়ারলি, এরকম যে ওয়ার্ডগুলো সেখানে কিন্তু আমাদের কমা ইউজ করতে হয়। ইউজ ফেথফুলি কমা, ইউজ সিনসিয়ারলি লিখে আমাদের কমা ইউজ করতে হয়। তাহলে আমরা কমার বেশ ব্যবহার, অনেকগুলো ব্যবহার জানতে পারলাম। কমার ব্যবহারটা খুব ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে কমার ব্যবহারগুলো খেয়াল করো। তারপর আসো কোলন। কোলনের চাইলে কীরকম দেখো, কোলনটা হচ্ছে তোমরা প্রথমে দেখেছিলাম, এই যে দুটা কোলন, যেটা
এই কোলন বিসর্গের মতো, বাংলা যে বিসর্গ আছে সেই বিসর্গের মতো হচ্ছে কোলন। কোলনের ব্যাপার তেমন খুব বেশি নেই, তারপরে তোমরা খেয়াল করো কোটেশন দ্বারা, কোটেশন শুরু করার আগে কোলন ব্যবহার করা যেতে পারে। কোটেশন কীরকম, যেমন শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র রাইটস, শেক্সপিয়র রাইটস বইটা আমরা কী করলাম এখানে কমান, এই যে কোলন দিলাম, এখানে কোলন ইউজ করো, শেক্সপিয়র রাইটস কোলন। এখন আমরা তিনি কি লিখেছেন সেই লেখাটা আমরা লিখতে পারব। অ্যাজ দ্য হোল ওয়ার্ল্ড স্টেজ as the whole world মানে world is a stage, এরপরে বলেছে and all men players, and all men and women players, তার মানে হলো যে মেয়ারি প্লেয়ার্স, ওয়ার্ড নিয়ে আছে মেয়ারি, শুধুমাত্র মেয়ারি মানে শুধুমাত্র। তাহলে আমরা কী পেলাম এখানে, এই যে কোনো কারো বক্তব্য কারো লেখা যখন আমরা উল্লেখ করবো তখন আমাদের এই কোলন ইউজ করতে হবে। কোনো কিছু উদাহরণ বা ব্যাখ্যা, কোনো কিছু উদাহরণ বা ব্যাখ্যা করার আগে আমরা কোলন ইউজ করতে পারি। যেমন ইউ উইল নিড সাম, you will need some other things too, তো এই যে টু লিখলাম, টু এর পরে আমরা ইউজ করতে পারি যে কি কি, অর্থাৎ যেমন এ রাবার, এ পেন্সিল, এ শার্পনার, এটসেট্রা। এরকম অর্থাৎ কোনো জিনিস অতিরিক্ত তথ্য অর্থাৎ উদাহরণ বা ব্যাখ্যা করতে গেলে আমরা কোলন ইউজ করতে পারি। এখন আমরা সময় যখন আমরা লিখি টাইম, কোনো দিনের সময় 8:30 AM 8:20 AM, তখন আমরা কী করি এই কোলন ইউজ করি। যেমন এখন বাজে হচ্ছে 11:30, 11:30, তাহলে 11:30 AM, এই যে এখানে কোলন ইউজ করা হয়েছে। তাহলে আমরা কোলন শিখে পেলাম। সেমিকোলন, সেন্টেন্সের একটি অংশে দেওয়া আছে, সেন্টেন্সের একটি অংশ কমা দেওয়া আছে, এর পরের অংশটিকে সেন্টেন্সের বাকি অংশ হতে আলাদা করতে সেমিকোলন ব্যবহার করা। আমি আবার বলি, সেন্টেন্সের একটি অংশে কমা দেওয়া আছে, এখন সেন্টেন্সের এই অংশটিকে সেন্টেন্সের অবশিষ্ট অংশ থেকে আলাদা করার জন্য আমাদেরকে সেমিকোলন ইউজ করতে হয়। যেমন শি ওয়াজ ডিটারমাইন্ড টু সাকসিড হোয়াট এভার দ্য কস্ট, শি উড অ্যাচিভ এইম হুএভার মাইট আফটার অন দ্য ওয়ে। এই যে এখানে মনে করো সাকসিডের উপরে কমা, শি ওয়াজ ডিটারমাইন্ড টু সাকসিড। খেয়াল করো উদাহরণটা, ওটা আসলে করে দিন বা সেমিকোলন অর্থাৎ এই একটা কমা, কমার পরে একটা ডট, এলো সেমিকোলন। কী বলা হচ্ছে যে সেন্টেন্সের একটি কমা দেওয়া হচ্ছে এবং এর পরের অংশটিকে সেন্টেন্সের বাকি অংশটা আলাদা করতে সেমিকোলন ইউজ করা হয়। যেমন she was determined to succeed, কমা, এরপরে অংশটা হচ্ছে হোয়াট এভার দ্য কস্ট, দাম যাই হোক, মূল্য যাই হোক, এই এখানে সেমিকোলন। হোয়াট এভার দ্য কস্ট, এরপর হচ্ছে she would achieve aim, she would achieve aim, এই এখানে, এই যে এখানে আমাদের সেমিকোলন ইউজ হবে।
তাহলে এই সেমিকোলন। এবার আসে প্রশ্নবোধক চিহ্ন বা কোশ্চেন মার্ক। সেটা অবশ্যই তোমরা সবাই পরিচিত। যে সেন্টেন্স দ্বারা বা যে বক্তব্য দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় তাকে বলা হয় প্রশ্নবোধক চিহ্ন, কোশ্চেন মার্ক। এটা সহজ, অর্থাৎ যেখানে যে বক্তব্য দ্বারা বা যে সেন্টেন্স দ্বারা কী করা হবে, প্রশ্ন জিজ্ঞাসা করা হবে, সেখানে প্রশ্নবোধক চিহ্ন ইউজ করা হবে। যেমন অনেক প্রশ্ন চিহ্ন আছে, হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইজ ইউর নেম, প্রশ্নবোধক চিহ্ন। ডু ইউ লাইক টি, এই প্রশ্নবোধক চিহ্ন। অর্থাৎ প্রশ্ন জিজ্ঞেস করা হলে প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপরে প্রশ্নবোধক চিহ্ন করে আসো সাইন অফ এক্সক্লেমেশন, অর্থাৎ এক্সক্লেমেটরি চিহ্ন মানে যে বাক্যর দ্বারা আবেগ, উচ্ছ্বাস, তীব্র আকাঙ্ক্ষা, আশ্চর্যবোধ কিছু ভাব প্রকাশ পাবে তাকে বলা হবে প্রশ্নবোধক চিহ্ন। প্রশ্নবোধক চিহ্ন হচ্ছে এক্সক্লেমেশন বা এক্সক্লেমেটরি চিহ্ন। এক্সক্লেমেটরি চিহ্ন সেটা হচ্ছে চিহ্ন তোমরা দেখেছো। এক্সক্লেমেটরি চিহ্নটা হচ্ছে এরকম, এই একটা দাগতে নিচে একটা ফোঁটা, সাইন অফ এক্সক্লেমেশন, সাইন অফ এক্সক্লেমেশন। সাইন অফ এক্সক্লেমেশন হচ্ছে এক্সক্লেমেটরি চিহ্ন। যেমন দ্যাটস মার্ভেলাস, এই বিশেষ চিহ্ন। এরপর হচ্ছে his father, alas his father died, এই যে এখানে চিহ্নটা, এটা হচ্ছে সাইন অফ এক্সক্লেমেশন। তারপরে আমরা পাই আরও আছে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফ হচ্ছে কারো মালিকানা কোনো কিছুর ব্যক্তি বা বস্তুর উপর তার অধিকার প্রকাশ করতে গিয়ে অ্যাপোস্ট্রফ ইউজ করা হয়। যেমন খেয়াল করো, my friend's name is Jubair, এই মাই ফ্রেন্ডস নেম, এটা হচ্ছে অ্যাপোস্ট্রোফ এস। অর্থাৎ অ্যাপোস্ট্রোফ এসটা হচ্ছে কি, কোনো নাউনের বা কোনো ওয়ার্ডের উপরে অ্যাপোস্ট্রোফ দিয়ে এরপরে এস দিয়ে কী পুরো তার অধিকার বা তার মালিকানা প্রকাশ করা হয়। এ হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রোফিক এস। এরপরে একটা চিহ্ন দেখতে পারো হাইফেন। হাইফেনটা হচ্ছে ছোট্ট একটা দাগ, এটা কখন ব্যবহার করা হয় খেয়াল করো। হাইফেন হচ্ছে দুই বা ততোধিক ওয়ার্ডের সমন্বয়, কম্পাউন্ড ওয়ার্ড গঠনের ক্ষেত্রে হাইফেন ব্যবহার করতে হবে। যেমন হার্ট, হার্টে, এরকম। এছাড়াও আরও হাইফেন ব্যবহার করা হয় যে কম্পাউন্ড সংখ্যাগুলোকে লিখতে গেলে, কম্পাউন্ড সংখ্যাগুলোকে যখন আমরা বানান করে লিখব, যেমন 23, এই হাইফেন ব্যবহার করা। আমরা হাইফেন আরও ইউজ করি, যেমন একটি সেন্টেন্স একটা ওয়ার্ড যখন আমরা লিখতে যাই তখন একটা ওয়ার্ডের অর্ধেক লিখেছি আর অর্ধেক বাকি আছে, সেই অর্ধেক বাকি অংশটাকে লিখতে গেলে আমরা সেন্টেন্স জায়গা নেই বা লাইন শেষ হয়ে গিয়েছে, তখন সেখান থেকে যদি আমরা পরের পিছনে আসতে চাই, মানে সামনে পরের নিচে আসতে চাই, তখন আমাদেরকে ওই ওয়ার্ডটার অর্ধেক অংশ ওখানে লেখার পরে হাইফেন ইউজ করতে হবে এবং বাকি অংশ লিখতে হবে। যেমন মিস্টেক বলে একটা ওয়ার্ড লিখলাম, মিস্টেক। এখন এই লেখা এখানে জায়গা হচ্ছে না, তখন আবার নিচে দিয়ে দিতে হবে মিস্টেক, এরকম। এ হচ্ছে আমাদের হাইফেনের ব্যবহার। এবার আসো ড্যাশ। ড্যাশ হচ্ছে হাইফেনের মতোই, কিন্তু এটা অনেক বড়, এটার ব্যবহারটাও ভিন্ন, এটার মিনিংটাও ভিন্ন, এটার যে তাৎপর্য বা ভাবটাও ভিন্ন। সেটা হচ্ছে কি, কোনো কিছুর ব্যাখ্যা প্রদানের জন্য সাধারণত ড্যাশ ব্যবহার করা হয়। কোনো কিছুর ব্যাখ্যা প্রদানের জন্য বা অ্যাপোজিশনে ব্যবহৃত শব্দসমূহটিকে পৃথক করতে ড্যাশ ব্যবহার করা হয়। যেমন হি, খেয়াল করো, মাই আঙ্কেল গেভ মি মেনি থিংস, এই ড্যাশে কী কী জিনিসগুলো দিয়েছে, যেমন শার্ট, প্যান্ট, এরপর হচ্ছে শু, এটসেট্রা।
এরকম একটা জিনিসের ব্যাখ্যা বুঝাতে গেলে তখন আমাদের ড্যাশ ব্যবহার করতে হবে। তারপর আসো কোটেশন মার্কস। কোটেশনটা তো তোমরা দেখেছ, কোটেশনটা হচ্ছে এরকম এখানে একটা ওয়ার্ড উল্টা, এখানে একটা উল্টা কমার মতো, মাঝখানে কোনো কিছু প্রকাশ করতে গেলে কোটেশন ইউজ করা হয়। অর্থাৎ শব্দ সমষ্টি ও বিরাম চিহ্ন আবদ্ধ করতে, কোনো বক্তব্যকে বা কোনো বিশেষ একটি ওয়ার্ডকে আবদ্ধ করতে গেলে আমরা কোটেশন ইউজ করি। যেমন হোয়াট ডু ইউ ওয়ান্ট, হি আস্কড, প্রশ্ন যেমন এখানে হি আস্কড কমা দিয়ে এরপরে কোটেশন দিয়ে হোয়াট ডু ইউ ওয়ান্ট, প্রশ্ন চিহ্ন। এই যে কোটেশনটা ইউজ করা হলে এগুলো কোটেশন আমরা সিঙ্গেল ওয়ার্ড ইউজ করতে পারি। আবার এমনিতে এখন আমরা ডাবল কোটেশন বিভিন্ন লেখা হয়। হ্যাঁ, হেল্প অ্যান্ড ড্রোনিং, হেল্প অ্যান্ড ড্রোনিং, এই যে এগুলো হচ্ছে কোটেশন মার্ক, অর্থাৎ ইনভার্টেড কমা যেমন উদ্ধরণ চিহ্ন বলি বাংলায়, অর্থাৎ একটা বক্তব্যকে বিশেষ কোনো অর্থ বুঝাইতে, বিশেষ কোনো একটা গুরুত্ব দিতে সেটাকে কোটেশনের ভিতরে রাখা হয়। তাহলে আমরা আজকের পাঞ্চুয়েশন মার্কস আলোচনা করলাম একদম সেই ফুল স্টপ থেকে শুরু করে। আশা করি তোমরা কিছুটা বুঝতে পেরেছ এবং বাসায় তোমরা এগুলো খুব মনোযোগ সহকারে বুঝবে। বাসায় মনোযোগ সহকারে দেখবে, এগুলো পরীক্ষা আসবে এবং এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস। আমাদের যেই বার্ষিক পরীক্ষার সিলেবাসের 10 নম্বর আইটেম এখানে আজকে শেষ হলো। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ইউজ অফ ক্যাপিটাল লেটার্স, আজকে বললাম ইউজ অফ পাঞ্চুয়েশন। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বাসায় এগুলো মনোযোগ সহকারে পড়বে এবং সবাই ভালো এবং সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।